আসসালামু আলাইকুম। নজরুল ইসলাম বাবু স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। এদিকে মানবিক করিডোরের বিষয়ে সিদ্ধান্ত নিতে জাতীয় সংলাপের প্রয়োজন বলে মনে করেন এনসিপির নেতারা। বুধবার গণসংহতি আন্দোলনের সাথে বৈঠক শেষে এই কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আর সংবিধানের মৌলিক সংস্কারগুলো জনগণের ম্যান্ডেট নিয়ে করলেই বেশি টেকসই হবে বলে মন্তব্য করেছেন তিনি। পরে ইসলামী আন্দোলনের সাথে বৈঠক শেষে প্রয়োজনীয় সংস্কার শেষেই জাতীয় নির্বাচন হওয়ার ব্যাপারে ঐক্যমত প্রকাশ করে উভয় দল। সাদরিনা খন্দকারের রিপোর্ট। চলমান সংস্কার এবং রাজনৈতিক নানা বিষয়ে আলোচনা করতে বুধবার বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠকে বসে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং গণসংহতি আন্দোলন। দুপুরে বাংলা মোটরে এনসিপির কার্যালয়ে বৈঠক করেন জাতীয় নাগরিক পার্টি এবং গণসংহতি আন্দোলন। বৈঠক শেষে দল দুটির নেতা বলেন, প্রয়োজনীয় সংস্কার এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে একমত হয়েছেন তারা। তো এই জায়গায় আমরা একমত যে সংসদে কেবল সংশোধনের মাধ্যমে সংবিধান পরিবর্তন করার আসলে এটা টেকসই হবে না, বরং জনগণের ম্যান্ডেট নিয়ে সংবিধান পরিবর্তন করতে হবে। এদিকে বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে বৈঠক করে এনসিপি। পরে সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম জানান, মানবিক করিডোরের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে জাতীয় সংলাপ প্রয়োজন। আর ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষেই নির্বাচন চান তারা। এই ফ্যাসিস্ট যে হাজার হাজার মায়ের কোল খালি করেছে, সন্তানহারা করেছে, আমাদের দেশের টাকা পাচার করেছে, এদের বিচার দলগত সহ আগে হবে, তারপর আমরা নির্বাচনের চিন্তা আমাদের মাথায়, তারপর নির্বাচন আমরা চাই, সংস্কার প্রয়োজনীয় হবে, তারপর জাতীয় নির্বাচন। এর আগে ইসলামী আন্দোলনের সঙ্গে দুপুরে বৈঠক করে এবি পার্টি। বৈঠকে আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে দেশ গঠনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে যুদ্ধের প্রস্তুতি না নেয়া আত্মঘাতী। বলেছেন, বিদ্যমান অর্থনৈতিক বাস্তবতা মেনেই বাংলাদেশের কৌশল নির্ধারণ করতে হবে। বুধবার রাজধানীর কুর্মিটোলায় বিমান বাহিনীর বার্ষিক মহড়া পরিদর্শনে গিয়ে এসব বলেন ডক্টর ইউনুস। ইমরুল হাসানের রিপোর্ট। বাংলার আকাশ রাখিব মুক্ত, এমন স্লোগানে সপ্তাহব্যাপী আকাশ বিজয় নামে বার্ষিক মহড়ার আয়োজন করে বাংলাদেশ বিমান বাহিনী। বিমান বাহিনীর সামরিক প্রস্তুতি, কৌশলগত দক্ষতা অর্জনে বিভিন্ন ধরনের যুদ্ধ বিমান, হেলিকপ্টার এবং অন্যান্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ সকল ইউনিট অংশ নেয় এতে। মহড়ায় বিমান বাহিনীর বৈমানিকরা আকাশ যুদ্ধের রণকৌশল সহ বিভিন্ন ধরনের অপারেশন পরিচালনা করে। বুধবার কুর্মিটোলার সমাপনী মহড়া পর্যবেক্ষণ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এই সময় তিনি বলেন, বাংলাদেশ শান্তির পক্ষে, তবে যুদ্ধ প্রস্তুতিও থাকতে হবে। পৃথিবীতে যুদ্ধ হোক, এটা আমরা কামনা করি না, কিন্তু এমন বিশ্বে আমরা বাস করি প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে। এখন আমরা যখন কথা বলছি তখন আমাদেরই কাছে ভারত পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে রয়ে গেছে। এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী, এবং প্রস্তুতি নিতে হলে আধা আধি প্রস্তুতির কোনো জায়গা নেই। পরাজয় এখানে কোনো অপশন হতে পারে না। দেশের অর্থনৈতিক সক্ষমতা বিবেচনা করে কৌশল নির্ধারণ করতে হবে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। এমনিতেই বাংলাদেশ মজবুত অর্থনীতি হয়ে গড়ে উঠতে পারেনি, তার মধ্যে বিগত সরকারের যথেচ্ছাচারের কারণে যা ছিল তাও লুটপাট হয়ে গেছে। এই পরিস্থিতিতে আমাদের সামগ্রিক স্ট্র্যাটেজি ঠিক করতে হবে, শান্তির দিকে আমাদের হাত বাড়িয়ে রাখতে হবে সবসময়। মহড়ায় অংশগ্রহণকারীদের প্রশংসা করে ডক্টর ইউনুস বলেন, দেশপ্রেম ও পেশাদারিত্ব ধরে রাখলেই নিরাপদ ও সমৃদ্ধ দেশ গড়া সম্ভব। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজে বাধা এবং বাদী ও সাক্ষীদের হুমকির অভিযোগ এনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করেছে প্রসিকিউশন। বুধবার শুনানি শেষে বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল আগামী 15ই মের মধ্যে শেখ হাসিনাকে সশরীরে অথবা আইনজীবীর মাধ্যমে ব্যাখ্যা দিতে নির্দেশ দেন। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যান। এরপর বিভিন্ন মাধ্যমে ভারত থেকে দেশে থাকা নেতাকর্মীদের নির্দেশনা ও পরামর্শ দিয়ে যাচ্ছেন। এমনই একটি অডিও কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে শেখ হাসিনা বলেছেন 227 জনকে হত্যার লাইসেন্স তিনি পেয়ে গেছেন। সেই কথোপকথন যে তা ফরেনসিক রিপোর্টেও প্রমাণিত হয়। যারা এই মামলাগুলো করেছে তাদেরকে মারার আমি লাইসেন্স পেয়ে গেছি এবং এদের বাড়িঘর ভাঙচুর করার জন্য তিনি নির্দেশ দেন যে তাদের বাড়িঘর যেন কারো অক্ষত না থাকে এবং একই সাথে তিনি পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে একটা হুমকি দেন যে তারা যেন মনে রাখে যে তাদেরকে ভবিষ্যতেও চাকরি করতে হবে। এই কথোপকথনের মাধ্যমে এইটা তদন্ত সংস্থার কাছে সুস্পষ্ট হয়েছে। সেই অডিও ক্লিপের বক্তব্য তুলে ধরে ট্রাইব্যুনালে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন। শেখ হাসিনা এবং শাকিল আহমেদ তাদের কথোপকথনের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান যে বিচার প্রক্রিয়া তার সাক্ষীদেরকে ভয়ভীতি দেখিয়েছেন, বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছেন এবং এইখানে যে মামলাগুলো রয়েছে সেগুলোকে প্রেজুডিস করার চেষ্টা করেছেন। আগামী 15ই মে অথবা তার পূর্বে তাদেরকে সশরীরে অথবা আইনজীবীর মাধ্যমে আদালতে তাদের এই কনভারসেশনের ব্যাপারে তাদের যে কন্ডাক্ট সেগুলো ব্যাখ্যা দেওয়ার জন্য আদালত নির্দেশ দিয়েছেন। এদিকে মে মাসে ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার শুরু হবে। আল জাজিরাকে দেয়া প্রধান উপদেষ্টার এমন সাক্ষাৎকারের বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, আইন অনুযায়ী কাজ চলছে, যত দ্রুত সম্ভব তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে। বাইরে মাননীয় প্রধান উপদেষ্টা বা অন্যান্য উপদেষ্টারা যা বলছেন সেটা তাদের রাষ্ট্রীয় দৃষ্টিভঙ্গি থেকে তারা বলছেন। তদন্ত সংস্থা প্রসিকিউশন স্বাধীন এবং নিরপেক্ষভাবে তদন্ত করছে। তদন্তের প্রয়োজনে যতটুকু সময় নেওয়া দরকার তারা নিচ্ছে এবং আমরা আশা করছি খুবই দ্রুততম সময়ের মধ্যে তারা চার্জশিট দিতে পারবেন। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকার গঠিত নারী সংস্কার কমিশনের প্রস্তাবসমূহ অবিলম্বে বাতিল করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ইসলামীপন্থী বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এমন জঘন্য প্রস্তাব স্বৈরাচার হাসিনা সরকারও করার সাহস পায়নি মন্তব্য করে তারা সতর্ক করেছেন, এই প্রস্তাব বাস্তবায়ন করতে হলে লাখো মুসলমানদের লাশের উপর দিয়ে তা করতে হবে। নাহিদ প্রিন্সের রিপোর্ট। নারীর ক্ষমতায়ন ও বৈষম্য দূর করার উদ্দেশ্যে গেল 19 এপ্রিল অন্তর্বর্তী সরকারের কাছে প্রতিবেদন জমা দেয় নারী বিষয়ক সংস্কার কমিশন, যেখানে মুসলিম পারিবারিক আইনের সংশোধন, যৌনকর্মীদের শ্রমিক হিসাবে স্বীকৃতির প্রদান সহ বেশ কিছু প্রস্তাব করা হয়েছে, যা কুরআন সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক বলে অভিযোগ উঠেছে। বুধবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে নারী বিষয়ক সংস্কার কমিশনের ইসলামোফোবিয়া আমাদের করণীয় বিষয়ে সেমিনারের আয়োজন করে জাতীয় ওলামা মাশায়েখ আইমা পরিষদ। সেমিনারে বলা হয়, নারী কমিশনের সংস্কার প্রস্তাব মূলত পশ্চিমা এজেন্ট বাস্তবায়ন ও পারিবারিক ব্যবস্থা ধ্বংসের নীল নকশা। বাংলাদেশে যে সমস্ত নারীরা বিপদে পড়ে বিভিন্ন ফাঁদে পড়ে একটা খারাপ পেশায় গিয়েছেন, আমরা তাদেরকে সেই পেশা থেকে ফিরিয়ে আনতে চাই, পুনর্বাসন করতে চাই। আপনারা তাদেরকে পেশা হিসাবে স্বীকৃতি দিয়ে নারীর অবমাননা করেছেন। 5ই আগস্টের বিপ্লবের রক্তের উপর বসে এই প্রস্তাবনার এক চুল পরিমাণ যদি বাস্তবায়ন করতে হয়, আমাদের লাশের উপর দিয়ে করতে হবে, আমাদের রক্তের উপর দিয়ে করতে হবে। 5 মিনিটে আপনারা আপনাদের অবস্থান থেকে সরে যান, 5 মিনিটও সময় পাবেন না। নারী কমিশনের পেছনে বড় শক্তির ষড়যন্ত্র দেখছেন জামাতে ইসলামের আমির। বলেন, অতীতের মতো সব চক্রান্ত মোকাবেলা করা হবে। এরা সমাজের বিপর্যয়ের জন্য এই প্রস্তাবনাগুলো এনেছে। এর জন্য আবারও বলি, এ টু জেড আমরা এই কমিশনই মানি না। এটা পক্ষপাত দুষ্ট, আমরা এটা মানব না। আমাদের সাফ কথা, এটা মানব না আমরা। এর জন্য কোনো আন্দোলনেও আমরা যেতে চাই না, কিন্তু যদি আমাদেরকে বাধ্য করা হয় অবশ্যই আমরা আন্দোলনে যাব। বিদ্যমান নারী কমিশন প্রত্যাহার করে আলেম ওলামা সহ দেশের সুস্থ চিন্তার নারীদের নিয়ে নতুন কমিশন গঠনের দাবি জানান বক্তারা। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। আজ শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন, মহান মে দিবস।
1886 সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হেই মার্কেটের শ্রমিকেরা কাজের সময়সীমা 8 ঘন্টা নির্ধারণ, কাজের উন্নত পরিবেশ, মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবি আদায়ে পুলিশের গুলিতে প্রাণ দিয়েছিলেন। তাদের আত্মদানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল শ্রমজীবীদের অধিকার। অথচ দেশে এখনও অনেক শ্রমজীবী মানুষই অধিকার বঞ্চিত। আর অনানুষ্ঠানিক খাতে অমানবিক কর্মপরিবেশ, শ্রমিকদের বঞ্চনা, হতাশা অনেকটা বেশি। রনি রায়হানের ক্যামেরায় কায়কোবাদ মাহমুদের রিপোর্ট। মে দিবসটা মানে তো আমরা এটাই জানি না, ঠিক আছে? আমরা তো কাম করেই যাচ্ছি। বদ্ধ এক ঘর, নেই আলো বাতাস চলাচলের ব্যবস্থা, কাঠের পাটাতনের সিলিং যেখানে বসলেই যেন মাথা ছুঁই ছুঁই। বুড়িগঙ্গার তীরে পুরান ঢাকার সিদ্দিক বাজারে এরকম ঘরেই দিন কাটে মাদারীপুরের দেলোয়ারের। 14-15 ঘন্টা জুতো তৈরির কাজ, আর বাকি সময় এখানেই ঘুম। 40 ঊর্ধ্ব বয়সী এই শ্রমিকের জীবনের অর্ধেকেরও বেশি কেটেছে বদ্ধ ঘরে। তো সবারই ভয় লাগে, খালি জীবন বাঁচানো লেগেছে এই কাজ করি। আপনি আমার সবারই ভয় লাগে, আমার বাল বাচ্চা আছে, আমার তো কর্ম করে খাওয়া লাগবে, শিখ যে এটা কর্ম। রাজবাড়ির আবু বকর সহ এই শ্রমিকদের জীবনের বেশিরভাগ সময় কেটে যাচ্ছে এই কারখানাগুলোতে। প্রচণ্ড গরমে ঘর্মাক্ত দেহে দিনের 3 ভাগের প্রায় 2 ভাগ সময় কাজ করে পান 6 থেকে 800 টাকা। কাজ না থাকলে মজুরি নেই। একতলার ভেতরে কাঠের মাচা দিয়ে দোতলা, যেখানে এই শ্রমিকরা দাঁড়াতে পারেন না কোমর সোজা করে। বোঝা যায় না দিন রাতের পার্থক্য, তবুও পাচ্ছেন না ন্যূনতম জীবনযাত্রার নিশ্চয়তা। শুধু এই পাদুকা শ্রমিক নন, এমন অপ্রাতিষ্ঠানিক শ্রমিকের তালিকা দীর্ঘ, যাদের নেই কোনো শ্রমঘণ্টা, নেই কোনো বেতন কাঠামো। শ্রমশক্তি জরিপ বলছে মোট কর্মজীবী জনগোষ্ঠীর প্রায় 85% অনানুষ্ঠানিক খাতে কর্মরত। তাদের যান, জীবিকা এবং জবানের অধিকারটা পাবে, সেই জায়গা থেকে আমরা মনে করি যে এই অপ্রাতিষ্ঠানিক খাতে শ্রমিকদেরকে অবশ্যই স্বীকৃতি দিয়ে তাদেরকে সামাজিক সুরক্ষা সহ অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো যাতে ধাপে ধাপে প্রদান করা হয়। প্রাতিষ্ঠানিক খাতেও শ্রমিকেরা অবহেলিত। নিজেদের ন্যায্য বেতন কাঠামো থেকে শুরু করে অধিকার নিশ্চিত করতে এখনো সংগ্রাম করে যাচ্ছেন। সবকিছু কাঁচা বাড়ার দাম বেশি, বেতন বাড়ালে একটু ভালো হয় আমাদের জন্য, এই বেতন তো আমাদের হয় না। শ্রমিকরা সংগঠিত না হলে শ্রমিক অধিকার প্রতিষ্ঠা হবে না, বলছেন এই বিশেষজ্ঞ। যতক্ষণ পর্যন্ত না শ্রমিকরা স্বাধীনভাবে মালিকদের সঙ্গে তাদের নেগোসিয়েশনগুলো দাঁড় করাতে পারছে এবং যতক্ষণ পর্যন্ত না সরকার নিরপেক্ষ অবস্থান ধরে রাখছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি শ্রমিকের অধিকারের কথা আপনি বারংবার শুনতে থাকবেন। প্রাতিষ্ঠানিক কিংবা অপ্রাতিষ্ঠানিক সকল খাতে শ্রমিকরাই পাবেন ন্যায্য অধিকার। মে দিবসে এই প্রত্যাশা সকলের। কায়কোবাদ মাহমুদ, NTV নিউজ, ঢাকা। দেশের শীর্ষস্থানীয় বিজ্ঞাপনী প্রতিষ্ঠান এশিয়াটিক মার্কেটিং কমিউনিকেশনস লিমিটেডের সব ব্যাংক ও নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে থাকা হিসাব স্থগিত করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ টেলিভিশন চ্যানেল ওনার্স, অ্যাটকো। বুধবার অ্যাটকোর নির্বাহী পরিষদের এক জরুরি সভায় এই উদ্বেগ জানানো হয়। পরে সংগঠনের সভাপতি অঞ্জন চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি এশিয়াটিক গ্রুপের প্রাতিষ্ঠানিক ব্যাংক অ্যাকাউন্ট স্থগিতের কারণে দেশের সব টেলিভিশন চ্যানেল আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিষয়টি নিয়ে অ্যাটকোর নির্বাহী পরিষদ গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং দ্রুততম সময়ে বিষয়টির সমাধানে সরকারের হস্তক্ষেপ কামনা করছে। গত 23 এপ্রিল এক চিঠির মাধ্যমে এশিয়াটিক মার্কেটিং কমিউনিকেশনস লিমিটেডের ব্যাংক ও নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের সব হিসাব স্থগিত রাখার নির্দেশনা দেয় এনবিআর-এর কেন্দ্রীয় গোয়েন্দা সেল। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। দেশব্যাপী চলছে বোরো ধানের মৌসুম। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় বোরো ধানের বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন কুষ্টিয়ার কৃষকরা। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, নড়াইল ও চাঁদপুরেও ভালো ফলন হয়েছে। ঝড় বৃষ্টির শঙ্কায় কোথাও কোথাও আগাম ধান কেটে নিচ্ছেন কৃষকেরা। আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। কুষ্টিয়ায় বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন সবুজের সমাহার। অনুকূল আবহাওয়া, উন্নত ধানের বীজ, সময়মতো সার ও পানি সরবরাহ পাওয়ায় এবার বোরো ধানের বাম্পার ফলনের স্বপ্ন বলছেন জেলার ধান চাষিরা। আর 2 থেকে 3 সপ্তাহ পরে ধান কাটা শুরু হবে। এই বোরো ধান কৃষকের ঘরে উঠলে
চালের বাজারের ঊর্ধ্বগতি কিছুটা হলেও নিম্নমুখী হবে বলছেন তারা। গ্রামের লোকজন কিনে খাচ্ছে অনেক বেশি দাম, তো অবশ্যই চালের বাজার কমবে। ধান যদি ভালো সুষ্ঠুভাবে ওঠে, শিল বৃষ্টি যদি আল্লাহ না দেয়, ইনশাল্লাহ আমাদের ধানে কৃষকও বাঁচবে এবং সাধারণ জনগণও বাঁচবে। 22 দিন পরে ধান কাটা যাবে, মোটামুটি ধানটা উঠলে পরে বিক্রিও করতে পারো ভালো দামে। ব্রাহ্মণবাড়িয়ায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। নতুন জাতের সম্প্রসারণ হওয়ায় এবার উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করছে কৃষি বিভাগ। হাওরের জমিগুলো থেকে দ্রুত ধান কাটার নির্দেশনা থাকায় জেলায় প্রায় 30 ভাগ ফসলের কর্তন সম্পন্ন হয়েছে বলে জানান কৃষি বিভাগের এই কর্মকর্তা। হাওরের জমিগুলা আমরা সাধারণত প্রাকৃতিক দুর্যোগের একটা সুযোগ সম্ভাবনা থাকে, তো আমরা এগুলা খুব দ্রুত কর্তনের নির্দেশনা দেওয়া আছে। ধানগুলা 80% পাকার সাথে সাথে দ্রুততার সাথে যাতে তুলে ফেলে। পর্যাপ্ত সার এবং কীটনাশকের পাশাপাশি সেচের জন্য ভূগর্ভস্থ পানির ঠিকমতো পাওয়ায় বিগত 10 বছরের তুলনায় এবছর নড়াইলে বোরো ধানের ভালো ফলন হয়েছে, এমনটি বলছেন এখানকার কৃষকরা। যদি আবহাওয়া পক্ষে থাকে তাহলে গ্রামে, দেশে, জেলায় এই কোনো অভাব থাকবে না। আমি 5 বিঘা জমিতে মিনিকেট ধানের চাষ করেছি, তা এবছর ধানের খুব সুন্দর ফলন হয়েছে, যা গত 10 বছরেও এরকম হয়নি। অন্যদিকে চাঁদপুরে 8 উপজেলার কৃষকরা ঝড় বৃষ্টির শঙ্কায় আগাম ধান কাটা শুরু করেছেন। ইতিমধ্যে 20 ভাগ ধান কাটা হয়েছে, এতে করে কিছুটা হলেও ক্ষতি পুষিয়ে নেওয়া যাবে বলছেন কৃষকরা। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbiri.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।